ফাহরি মির্জাপুর জিরো আওয়ারে আমি স্বাগত জানাচ্ছি তৌহিদ শান্ত। আজকে আমাদের বিষয় রাজনৈতিক দলগুলোর নির্বাচন কেন্দ্রিক তৎপরতা। এটি হওয়ার কথা, কারণ নির্বাচন সামনেই। কিন্তু এই নির্বাচন কেন্দ্রিক তৎপরতার শুরুতেই আমরা কয়েকটি প্রাণহানির ঘটনা দেখলাম। প্রার্থীকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা দেখলাম। রাতে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে ঘটনা বাড়ছে, নাশকতার ঘটনা। আর সরকার এ ধরনের কথা আগেই বলেছিল, বলতে পারেন তারা, কিন্তু আগেই বলেছিল যেহেতু, তাহলে ঘটছে কেন, চেষ্টা করা যাচ্ছে কিনা। হ্যাঁ, সব ঘটবে না এমন কোনো কথা নেই, কিন্তু তারপরে কেন ঘটা হচ্ছে না। আর আরেকটি বিষয়, সাধারণ মানুষের কথা বলি। বিভিন্ন স্থানে নির্বাচনের মিছিল মিটিং দেখা যাচ্ছে। সব ধরনের রেওয়াজ ভেঙে এবার নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, কিন্তু রাজনৈতিক দলগুলোর, যেমন বিএনপি প্রার্থী ঘোষণা করে ফেলেছে। নির্বাচন করার জন্য যা যা দরকার সবই করা হয়েছে, কিন্তু এই সব কিছু কেমন জানি করা হচ্ছে। সব কিছু মানে হলো যে হচ্ছে না, করা হচ্ছে, অর্থাৎ অর্গানিক না, মনে হচ্ছে কৃত্রিম। আমরা এই প্রশ্নগুলো রাখবো এখানে। আমাদের সঙ্গে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং রাজনৈতিক বিশ্লেষক, ইউথ লিডার অ্যাক্টিভিস্ট ডাক্তার রাকিব আল হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের শিরোনামটি দেখে আসবো, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। গণতন্ত্র বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে বললেন তারেক রহমান। পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। ফ্যাসিবাদ গুপ্ত কৌশল ব্যবহার করছে কিনা খতিয়ে দেখার আহ্বান। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলছে বিএনপি, আলোচনা চায় জামায়াত। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে নাও পৌঁছালে সিদ্ধান্ত নেবে সরকার। বারবার একই মেসেজ বারবার দিচ্ছি, এখানে পুরো ক্যাবিনেট, পুরো উপদেষ্টা পরিষদ, চিফ অ্যাডভাইজার সবাই এইটার জন্য আমি বলবো যে রাত দিন কাজ করছেন। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। সংস্কারের বিরোধিতা করলে তরুণরা আবারও রাজপথে নামবে। ফ্যাসিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখতেই নোট অফ ডিসেন্ট, অভিযোগ এনসিপির। নির্বাচন কমিশনে আমজনগণ পার্টির বিরুদ্ধে চাপ সৃষ্টির ষড়যন্ত্র, 500 মিথ্যা অভিযোগ দেওয়ার অডিও রেকর্ড ফাঁস, মূল হোতা পতিত স্বৈরাচারের দোসর। এবং রাজধানীর শাহবাগে প্রাথমিকের শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, কাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী এবং টিভির পর্দার পাশাপাশি বৈশাখী টেলিভিশনের যে পেজ আছে, ইউটিউব পেজ, আমি দুঃখিত, এবং ফেসবুক পেজ, সেখানে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে শুরু করলাম। কেমন মনে হচ্ছে নির্বাচন হচ্ছে এরকম বিভিন্ন ধরনের আয়োজন চলছে, আপনার কেমন মনে হচ্ছে যে নির্বাচনের যেই উৎসাহ উদ্দীপনা শুরু হয়ে গিয়েছে? আমি প্রশ্নই করলাম আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, সাথের আলোচককে শুভেচ্ছা। তো আমার প্রশ্নের মধ্যে প্রশ্ন আছে আর কি। আমাদের দেশে নির্বাচন কিন্তু একটা সর্বজনীন উৎসব। এটি প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত। আমরা গ্রামের ছেলে, আমাদের বেশ কিছু অভিজ্ঞতা আছে যে গ্রামে যখন ভোট হতো দেখতাম ওই বাড়ির যে কন্যাদেরকে বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ির থেকে তারা বাবার বাড়িতে আসতেন চাচার ইলেকশন করার জন্য। কিন্তু পরবর্তীকালে অনেক ঘটনার ভেতর থেকে সেই নির্বাচনের আবহাওয়া, উৎসবটা ম্লান হয়ে গেছে, এবং যখন নির্বাচনের পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণা করা কেবলমাত্র সরকার এবং নির্বাচন কমিশনের দায়িত্ব হয়ে পড়েছে তখন নির্বাচনের এই যে উৎসবটা, এটি ম্লান হয়েছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হওয়ার পেছনে 1.5 দশকের আওয়ামী লীগ সরকারের বিরাট ভূমিকা আছে, কিন্তু এটা বলা ভুল হবে। আমি বুঝি নাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হওয়ার পেছনে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা, আচ্ছা, হ্যাঁ, মানুষের আগ্রহের বাইরে নিয়ে যাওয়া, মানুষ
নির্বাচন নিয়ে খুব একটা আগ্রহ থাকতো না। এমনকি শাসক দলের নেতাদেরকেও আমরা কিন্তু ভোটের সময় যে উপনির্বাচনগুলো হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়, যেখানে দেখা গেছে যে তাদের নেতাকর্মীরা নির্বাচনের আগে পোস্টার লাগাচ্ছে, মানুষের বাড়িতে কার্ড পৌঁছে দিচ্ছে, ভোটার স্লিপ পৌঁছে দিচ্ছে, কিন্তু ভোটের দিন তারা 11টা 12টা পর্যন্ত ঘুমাচ্ছেন এবং রাতে গিয়ে দেখা গেল যে সেখানে ভোট পড়েছে তাদের 100 ভাগ যতজন নাকি? নেতা আছে তার থেকে আরো কম, আবার কোথাও কোথাও 100 ভাগ আচ্ছা। বেশি। তো এটা কেন হতো? তারা মনে করতো যে তাদের যে সরকারটা আছে সেই সরকার কোনো না কোনো পদ্ধতিতে তাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে নিয়ে আসবে। কিন্তু তার আগের যে সময়টায় তখন কি নির্বাচন আসলে খুব ফেয়ার হয়েছে? আওয়ামী লীগের 15 বছরের বাইরে নো, আওয়ামী লীগের 15 বছরের বাইরে ফেয়ার হয়নি বলে আমাদের এখানে মাগুরাকে আমরা উদাহরণ হিসাবে দিতে পারি। 93 সালে ফেয়ার ইলেকশন হয়নি বলে টাঙ্গাইলে কাদের সিদ্দিকীকে পরাজিত করার জন্য আওয়ামী লীগ তার সমস্ত শক্তি নিয়োগ করেছিল শওকত মোমেন শাহজাহানকে বিজয়ী করা এবং কাদের সিদ্দিকীকে পরাজিত করা। যদিও যারা বিজয়ী হয়েছিলেন ওই সময় শওকত মোমেন শাহজাহানের সাথে আমার ব্যক্তিগত শরীফুজ্জামান শরীফ, আপনি যে কথাগুলো বলছিলেন এর সাথে আমার আরেকটি এমন এক ধরনের ঘটনা, মাহিবি চৌধুরী কি বিজয় হয়েছিল? ওটাও ওই নির্বাচনটাও খুব বিতর্কিত একটা নির্বাচন, ওই নির্বাচনটাও বিতর্কিত নির্বাচন এবং এই ধরনের আরো অনেকগুলো ঘটনা আছে। কিন্তু এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা পেছনের যত খারাপ উদাহরণ সেগুলো পেছনে ফেলবো বলেই তো গণ অভ্যুত্থানটা করেছি। এই ব্যবস্থাটা ছিল, শিশুরা এসে ভোট দিয়ে যেত, মৃত মানুষ এসে ভোট দিয়ে যেত, মোট যে ভোট তার থেকে আরো বেশি ভোট পড়তো। আপনার মনে থাকার কথা 18 যে নির্বাচন সেই নির্বাচনে খুলনার একটা কেন্দ্রে মোট যত ভোটার ছিল তার থেকে প্রায় শতাধিক ভোট অতিরিক্ত পড়েছে, 107% 8%। এবং ওই নিউজটা করার কারণে খুলনার সমকালের সাংবাদিককে গ্রেপ্তার করে জেলেও দেওয়া হয়েছিল। তো এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এত আয়োজন, কিন্তু এই আয়োজনটা কি স্মুথলি এগোচ্ছে? আপনার প্রশ্ন হচ্ছে ওই জায়গাটায়। আমি এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, নানা জায়গা থেকে, সরকারের পজিশন থেকে, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যে ধরনের কথা বলার চেষ্টা করছেন, এর ভেতর থেকে প্রথমত সংশয়টা বাড়ছে যে নির্বাচনটা আসলে ফেয়ার হবে কিনা, গ্রহণযোগ্য হবে কিনা, ক্রেডিবল হবে কিনা। আপনি গতকালকে শেখ হাসিনার একটা ইন্টারভিউ দেখলাম ইন্ডিয়ার একটা পত্রিকায়, যে অভিযোগগুলো তার শাসনের সময় করা হতো সেই কথাগুলোই তিনি বলছেন। সবাই যদি অংশগ্রহণ না করে তাহলে ভোটের অংশগ্রহণটা, কাস্টিংটা কমে যাবে। এই কথাগুলোই কিন্তু আমরা আগে বলতাম, যদিও তারা এই বিষয়গুলো কর্ণপাত করতো না। তখন যেটা বলতাম এখনও সেটি প্রযোজ্য। এই যে রাজনৈতিক দলগুলো, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো অর্ধেকেরও বেশি এই যে সরকারের সংস্কার কার্যক্রম, সরকারের যে আলোচনা এবং ভোটের বাইরে রাখার একটা চেষ্টা আছে, অর্ধেকের বেশি নিবন্ধিত রাজনৈতিক দলকে। তার অর্থ হচ্ছে যে আপনি একটা বিরাট সংখ্যক ভোটারকে, তাদের সমর্থকদেরকে ভোটের বাইরে রাখছেন। তার পেছনে আপনার রাজনৈতিক, আইনগত অনেক রকমের ব্যাখ্যা আপনি দিতে পারেন, কিন্তু আসল কথাটা হচ্ছে তাদেরকে তো আপনি ভোটের বাইরে রাখছেন। তার মানে হচ্ছে শতভাগ ভোটার অংশগ্রহণ করতে পারে সেই ধরনের একটা ভোটের ব্যবস্থাটা আপনি কিন্তু করছেন না। এটি হচ্ছে একটা চ্যালেঞ্জের দিক। দ্বিতীয় চ্যালেঞ্জের দিকটা হলো নির্বাচন ব্যবস্থাপনায় দায়িত্ব হচ্ছে রেসপন্সিবিলিটি, এটি সাংবিধানিকভাবে রেসপন্সিবিলিটি হচ্ছে ইলেকশন কমিশনের। কিন্তু আমি এই সময়কালে যেটা দেখছি, ইলেকশন কমিশনের যে ভূমিকাটা আগে তারা পালন করতে পারেনি এবং পালন করতে না পারার কারণে ভোট ব্যবস্থাপনাটা চলে গিয়েছিল গণভবনের হাতে। সেই ব্যবস্থাপনাটা এখন যমুনার হাতে চলে যায় কিনা আমার সংশয় হচ্ছে, শঙ্কা হচ্ছে। আমি এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা প্রেস উইংয়ের পক্ষ থেকে প্রতিদিন যেভাবে, আমি সন্ধ্যায় একটা টেলিভিশনে ছিলাম, আমি বললাম যে যেভাবে তারা কিরা কসম কাটছে ইলেকশন দিব এবং ফেয়ার ইলেকশন দিব, এইটাই হচ্ছে আমার কাছে একটা সংশয় তৈরি হচ্ছে যে ভেতরের ডাল মে কুছ খানা। শরীফ, আপনি এত গুরুত্বপূর্ণ কথা বলতেছেন যে আপনাকে থামালাম কারণ ওর কাছে উত্তর চাই। শরীফুজ্জামান শরীফ শেষ দুটি উনি যে প্রশ্ন করেছেন, আমার আর প্রশ্ন নেই। একটি হলো যে এতগুলো দলকে আপনি নির্বাচনের বাইরে রাখছেন, এই দলগুলোকে কি আসলে নির্বাচনের প্রাসঙ্গিক করা যায় কিনা বা করা যাচ্ছে না, কেন রাখা হচ্ছে?
এক, আর দুই হলো এই নির্বাচন দিব, নির্বাচন কিন্তু হবে, নির্বাচন দিব, নির্বাচন কিন্তু হবে, বারবার এক কথা কেন? আমরা একটা জিনিস জানি, এটাকে গোয়েবলস থিওরি বলে। গোয়েবলস জার্মান নাৎসি বাহিনীর হিটলারের তথ্যমন্ত্রী ছিলেন। জি, ওনার পর থেকে এই থিওরিটা আছে যে সত্য বারবার বলে মিথ্যা শোনা যায়, মিথ্যা বারবার বললে সত্যের মতো শোনা যায়। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক এবং আমার সহ আলোচকদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, আপনার সব উত্তর দিচ্ছি, তার আগে আমি একটা ইন্টারেস্টিং একটা বইয়ের রেফারেন্স দিতে চাই। আমার খুব পছন্দের একটা বই, নিকোলা ম্যাকিয়াভেলি। তিনি একজন ম্যাকিয়াভেলি, তিনি একজন বিখ্যাত সায়েন্টিস্ট, পলিটিক্যাল সায়েন্টিস্ট, রাষ্ট্রচিন্তক, ইতালি লেখক। তাকে মডার্ন পলিটিক্স সায়েন্সের জনক বলা হয়। ইজ দ্য ফাদার অফ দ্য মডার্ন পলিটিক্যাল সায়েন্স। আজ থেকে 600 বছর আগে 1513 সালে তিনি একটা বই লিখেছিলেন, দ্য ফ্রিন্স। তিনি মারা যান 1527 সালে। মারা যাওয়ার 5 বছর পর বইটি প্রকাশিত হয় 1532 সালে, এবং বইটি খুব আলোড়ন সৃষ্টি করেছিল। তো তার আমলে তখন হচ্ছে কি রাষ্ট্র ব্যবস্থাটা ছিল না, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ছিল না। রাজা এবং প্রজারা রাষ্ট্র শাসন করতো আর কি। রাজার পরে তার ছেলে, ছেলের পরে তার নাতি, নাতির পরে পুতি, এরকম। তখন এখানে সে অনেকগুলো তত্ত্ব দেখিয়েছিল যে রাষ্ট্র আসলে কীভাবে পরিচালনা করতে হয়। তো এখানে সুন্দর একটা কথা আছে যে ভালোবাসা দেখানোর চেয়ে ভয় দেখানোটা বেশি কার্যকর। এবং কথিত আছে আমাদের তৎকালীন স্বৈরাচার, ছোট স্বৈরাচার এরশাদ, সে বইটি পড়ে পড়ে বালিশের নিচে ঘুমাতো। বড় স্বৈরাচারকে শেখ হাসিনা। তো এখন হচ্ছে কি, আপনি দেখুন, এই সরকার কিন্তু নানা ধরনের তত্ত্ব দেখাচ্ছে, এবং ঐকমত্য কমিশন নিয়ে এই সরকার যা করলো, যে একটা তামাশা জাতির সামনে উন্মোচন করলো। আপনি ঐকমত্য কমিশন আজকের, আমি আসতেছি সে প্রসঙ্গে ধীরে ধীরে, আজকেও আবার বলা হচ্ছিল আজকেরটা আগে দিই, তাহলে পরেরটা না বলেন আপনি, ওটাও এই প্রাসঙ্গিকই বলেন। আচ্ছা, সেখানে তারা বলেছে যে যখন 8 মাস ঐকমত্য কমিশনের পরে যখন তারা ফার্স্টে ঘোষণাটা দিল যে ঐকমত্য কমিশনে 70 দিনে 270 দিনের কর্মদিবসের একটা সংবিধান সংস্কার পরিষদ থাকবে, গণভোট হবে, গণভোটে যখন নোট অফ ডিসেন্ট থাকবে না তখন সব কিছু ওকে হয়ে যাবে, হাঁ দিলে সব হাঁ, না দিলে তো নাই। তো এখন তার যে মতামতটা আছে চাপিয়ে দেওয়ার যে সিস্টেম, আমি নিশ্চিত ধরেন নিকোলা ম্যাকিয়াভেলি যদি এখন বেঁচে থাকতেন তাহলে তিনি হয়তো একটা বই লিখতেন, দ্য নোবেল লরিয়েট অথবা দি আলি রিয়াজ। তো এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, আপনি দেখুন যে রাজা চতুর্থ লুই বলেছিল যে আমি রাষ্ট্র। নেপোলিয়ন ফরাসি বিপ্লবের পর বলেছিল যে আমি বিপ্লব। এখন যদি আলী রিয়াজ, উনি চাইলে বলতে পারেন যে বিপ্লব স্পন্দিত কণ্ঠে আমি আলী রিয়াজে পার্লামেন্ট, আমি সংবিধান। এখন এই সরকার যে যত কিছু করলো বা করতেছে, আপনি দেখুন 5 থেকে 7ই আগস্ট বা 8ই আগস্টে শপথ নেওয়ার আগ পর্যন্ত আপনি একটা ডক্ট্রিন অফ নেসেসিটিতে সরকার আসলো, গণ অভ্যুত্থান এটাই ম্যান্ডেট। পরবর্তী সময় যখন আপনি সংবিধানের শপথ নিয়ে যে কাজগুলো করতেছেন, সোফার যা করে যাচ্ছেন সব কিছু কিন্তু চ্যালেঞ্জেবল, এবং কোনো কিছু কিন্তু জুডিশিয়ারি চ্যালেঞ্জকে উপেক্ষা করতে পারবে না। তো সুতরাং আপনি যে সব কিছু চাপিয়ে দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবার আসে আজকের প্রসঙ্গ। আজকে পর্যন্ত আমরা যতটুকু জানি যে দলগুলোকে 7 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে, সোমবার সে সময়টি উঠে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত দৃশ্যমান আমরা কোনো অগ্রগতি দেখিনি। একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে, অপর রাজনৈতিক দল বলেছে যে আমরা আপনাদের আমন্ত্রণে যাব না, যদি সরকার আমন্ত্রণ জানায় তাহলে আমরা যাব। সরকার বলেছে আপনাদেরকে, আমাদের মেয়াদ শেষ, আমাদের যতগুলো চেষ্টা সব চেষ্টা শেষ, 7 দিন পরবর্তী আমরা যে সিদ্ধান্ত দিব সেই সিদ্ধান্ত আপনাদেরকে মেনে নিতে হবে। সোফার যতটুকু আমি জানি সিদ্ধান্তগুলো এরকম হচ্ছে, নির্বাচন এবং গণভোট একই দিনে হচ্ছে, নোট অফ ডিসেন্ট থাকছে না। যার কারণ হচ্ছে কি, কোনো 3টি যদি মেজর দলের কথা বলি, একটি হচ্ছে বিএনপি, একটি জামাত, আর একটি সরকার সমর্থিত এনসিপি। সরকার সমর্থিত এনসিপি, জি। তো এখন এই 3টি দলের দাবিগুলা যদি একত্রিত করে কাউকে সন্তুষ্ট করবে, কাউকে অসন্তুষ্ট করবে, কিন্তু এই যে রাজনৈতিক বিভাজন রেখে যদি আপনি আগাচ্ছেন, মুভ ফরওয়ার্ড করতেছেন, সেটা একটা ভয়ঙ্কর আত্মঘাতী। সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু মীমাংসা হচ্ছে না, আমার নিশ্চিত শরীফ ভাই এটাকে মিনিং করে বলছে যে ইলেকশন হওয়ার, আপনি যে উদাহরণটি আনলেন যে ইলেকশন হওয়ার সেই ন্যূনতম বাস্তবতা বা সামনে আসতেছে না। এবার আসি যে রাজনৈতিক দলগুলোর, আপনি যে প্রসঙ্গটি আমাকে প্রশ্নটি ফার্স্টে করেছেন যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি, এই 28টি না 27টি দল এবং সেই দলগুলোর 25টি দল, এবং তার মধ্যে প্রধান যে মানে যেটা শরীফুজ্জামান শরীফ, আমি ক্লিয়ার করতে চাই, শেখ হাসিনা এবং তার দল জি সহ এরা কতটা প্রাসঙ্গিক এবং তারা কেন আসছেন না? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে কি, এখানকার যে আমি যদি আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা অন্য দলগুলো বাদ দিই, এর মধ্যে অনেকগুলো দল কিন্তু দলীয় জোট যেটি, হ্যাঁ, এর বাইরে অনেকগুলো দল আসেনি। আপনি ধরুন সাইন কিন্তু সিপিবিও করেনি, বাসদ করেনি, জাসদ করেনি, আর অনেকগুলো দলই করেনি। ইভেন 25টি দলের মধ্যে সম্ভবত 9টি দলের মধ্যে নিবন্ধনও নেই। এখন ব্যাপারটা হচ্ছে, ধরুন এই সরকারের ঐকমত্য কমিশন, আমি একাধিকবার রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে এই কথাটা অনেক জায়গায় বলেছি, আমাকেও তাও আওয়ামী লীগের দোষর বানিয়ে ফেলা হচ্ছে। আমি আরেকবার ঝুঁকি নিয়ে বলতে চাই আপনার সাথে, সেটা দেখুন পৃথিবীতে যতগুলা এই ধরনের যে ইমার্জেন্সি সিচুয়েশনের পরবর্তী সময়ে যে একটা টার্ন ওভার, পালাবদল, মেরুকরণের পরে
যখন ইমার্জেন্সি গভর্নমেন্টগুলো গঠন হয়েছে বা এই জাতীয় ঐকমতের ভিত্তিতে গঠন হয়েছে, পৃথিবীতে যতগুলো উদাহরণ আপনি টানবেন, সে ঐকমত কমিটি আসছে সে রেফারি ভূমিকা রাখবেন, সে কোনো পার্শিয়ালি ভূমিকা রাখার জন্য না। তার মেন এজেন্ডা ছিল যে সবাইকে আমি এক জায়গায় আনবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে আনবো। এই সরকারকে সেটা পারে নাই। ধরুন আওয়ামী লীগের যে যত করার অপকর্ম আছে আমি সকল সমর্থিত তার ব্যাপারে সমর্থন আমি করি, তার শাস্তি হওয়ার ব্যাপারে। হাসিনাকে 1400 মার্ডারের বিরুদ্ধে আপনি 1400 বার ফাঁসির দড়িতে ঝুলান, আমার কোনো আপত্তি নেই। কিংবা 3টি ইলেকশনে আওয়ামী লীগ জালিয়াতি করেছে, তাকে 3টি ইলেকশনে যদি আপনি, আমি আইন টেন বুঝি না, কিন্তু 3টি ইলেকশনে যদি তাকে বাইরে রাখেন আমি সেটাকেও মনে করবো যে অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু এই সরকার ঐকমত্য কমিশনে আপনি একটা হাস্যকর বিষয় খেয়াল করেন, ঐকমত্য কমিশনের মেয়াদ যেদিন শেষ হলো সেদিন সরকার ঐকমত্য কমিশন সরকারের যে মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজ থেকে ঐকমত্য কমিশন সবাইকে থ্যাংক ইউ দিল। উনি কাকে থ্যাংক ইউ দিল? যে ঐকমত্য কমিশনের প্রধান কিন্তু উনি নিজেকে নিজে থ্যাংক ইউ দিল। আবার উনি আবার ক্রেডিট দাবি করলো যে সবাইকে আমি এক টেবিলে আনতে পারলাম। কি হাস্যকর বিষয়! ধরুন এই যে সবাই কিন্তু ফেসিবাদ বিরোধী, সবাই কিন্তু একসাথেই ছিল। উনি মূলত বিএনপি এবং জামাতকে ইন্ডিকেট করলো। বিএনপি জামাত তো দীর্ঘদিন থেকে একসাথেই ছিল, 4 দলীয় জোট, 18 দলীয় জোট, 20 দলীয় জোটের অংশ, একসাথে সরকার চালিয়েছে, দেশ চালিয়েছে, মন্ত্রিত্ব শেয়ার করেছে, ফ্ল্যাগ শেয়ার করেছে। তাদেরকে আনার মধ্যে আমি কোনো ক্রেডিট দেখি না। সেকেন্ড বিষয় হচ্ছে দেখুন সরকার ক্লিয়ার থাকার জন্য, কারণ কি জানেন, ধরেন এই যে ঘটনাগুলো চক্রগুলো চলতেছে এগুলা কিন্তু ধরেন ইলেকশন হয়ে গেলে কিন্তু দ্য এন্ড স্টোরি না, এগুলো পরবর্তী সময় আরও এগুলো নিয়ে আরও দিনে দিনে ক্ষণে ক্ষণে এগুলো প্রাসঙ্গিক করবে। আমি একটু শেষ করি 10 সেকেন্ডে। দেখুন সরকার কিন্তু তার নিজের জায়গাটা সেফ রাখার জন্য সরকার এই আহ্বানটা করতে পারতো। কারণ ধরুন ওই শরীফ ভাই যে কথা বললো যে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি দলগুলা, আমি তাদের রাজনৈতিক বলটা বাদ দিলাম, তাদের জনসমর্থন, সেই জনসমর্থন যদি 20 কিংবা 30% ধরি তাহলে বাংলাদেশ থেকে 4 থেকে 6 কোটি মিনিমাম মানুষ, তাই না? তো এই মানুষগুলো আপনি যে ঐকমত্য কমিশন করতেছেন কার জন্য করতেছেন? কোনো দলের জন্য না, কোনো পার্টির জন্য না, কোনো ব্যক্তির জন্য না, করতেছেন কেন? আগামীর বাংলাদেশটা আপনি কীরকম দেখতে চান? তো আগামীর বাংলাদেশে এই 4 থেকে 6 কোটি মানুষ ভোটার, সাধারণ ভোটার, আমি কোনো দলের ভোটার বলতেছি না, তারা কীরকম দেখতে চায় তার মতামতটা আপনি নেবেন না? তো সুতরাং আপনি দেখেন, আমি একটু বলি কিভাবে নেবে এটা। ওকে ফাইন, আপনি জানেন এই প্রশ্ন আপনি করবেন কীভাবে নেবে। সরকার এই আহ্বানটা আপনি করতে পারতো, করতে আমি কোনো দোষের কিছু দেখি না, যে আপনাদের যে দল আপনারা সমর্থন করেন সে দল এই দোষে সাব্যস্ত, তার বিচার প্রক্রিয়া চলতেছে, তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বা তার কার্যক্রম স্থগিত করা হয়েছে, তাদের প্রতিনিধি হিসেবে বা আপনাদের কথা আমরা শুনতে চাই। শুধু তাই না, ধরুন এখন যে কৃষকদের ন্যায্য মূল্য পাচ্ছে না, এই যে গার্মেন্টস বন্ধ হয়েছে, 353-এর উপর গার্মেন্টস বন্ধ হলো, শ্রমিক যে ন্যায্য মূল্য পাচ্ছে না, শ্রমিকের তো কোনো কথা আছে, কৃষকেরও কথা আছে, তার প্রতিনিধিরা কোথায়? এখন সরকার তার দায় মুক্তি থাকার জন্য সরকার ডেফিনেটলি বলতে পারতো যে আমরা আপনাদের কথা শুনতে চাই, আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচন করে আমাদের কাছে আসুন, আমরা এখানে জয়েন করুন। তাহলে এই জিনিসটা হচ্ছে কি আগামীর বাংলাদেশের কাছে, ভবিষ্যতের কাছে, ফিউচারের কাছে আপনি একটা দায়মুক্তি থাকতে পারতেন। নিজেরা ফার্স্ট এটা করলেন না, এখন যাদেরকে আনলেন তাদের মধ্যে ঐকমত্যটা নাই, এবং শেষ পর্যন্ত এটা কোন দিকে যে আমরা কিন্তু জানি না। আগামী সোমবারের পরে বাংলাদেশের পলিটিক্যাল সিনারি চেঞ্জ হয়ে যেতে পারে, এবং সোমবারটা কি সোমবার পর্যন্ত যে এক সপ্তাহ যে 7 দিন বেঁধে দেওয়া হয়েছে তার পরিস্থিতি চেঞ্জ হয়ে যেতে পারে। এবং আগামীতে আমাদের আরো অনেকগুলো ঘটনা আছে, আমি 5 সেকেন্ডে শেষ করি। ধরুন 13 তারিখে শেখ হাসিনার রায় কবে ঘোষণা হবে সেই কেন্দ্রিক দিনটি ঘোষণা করা, এবং সেই কেন্দ্রিক আওয়ামী লীগ কিন্তু অনেক হামকি করতেছে। 30 তারিখে আইসিটির রায় হবে এবং তফসিল ঘোষণা ডেট সামনে। সুতরাং নভেম্বর অনেক ক্রুশাল টাইম, জিওপলিটিক্যাল অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে, সেগুলো পরের পার্টে আমি আপনাকে বলবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। শরীফুজ্জামান শরীফ, ডাক্তার রাকিব আপনার যে প্রশ্নের আপনি যে আলোচনাটি তুলেছিলেন যে এই দলগুলোকে কি আপনি বাইরে রাখছেন কিনা, আমরা এটি নিয়ে হয়তো আরও আলোচনার সুযোগ ছিল, কিন্তু এর বাইরে এক্সিস্টিং যে সমস্যাগুলো সেগুলো আরও বেশি। যেমন ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন। কিছু দল নির্বাচন বিলম্বিত করতে ক্ষমতার স্বাদ নিতে চায়, এই কথা চলছেই। মির্জা ফখরুলই একমাত্র স্লোগান দিয়েছেন, হিন্দু মুসলমান ভাই ভাই ধানের শেষে ভোট চাই, আর মানে বেশ পজিটিভ। আর ডাক্তার শফিক এক জায়গায় বলেছেন জামায়াত ইসলামী কথা ও কাজে মিল রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। শেষটা দিয়ে শুরু করি আর কি। যেটা তো কথা এবং কাজের অমিল, এটা নিয়ে আপনার পুরো একটা টকশোর পুরো সময়টা আমি বলতে পারবো। আমার কাছে আমি তথ্য প্রমাণ দিয়ে উদাহরণ দিয়ে বলতে পারবো। গত শুক্রবার মানে
দুদিন আগের যে শুক্রবারটা ছিল তার আগের শুক্রবার ঢাকা শহরের বিভিন্ন জায়গায় জামাতের প্রার্থীরা শোডাউন করেছে এবং প্রত্যেকটি শোডাউনে তারা তাদের প্রার্থীকে হাইলাইট করেছে। আবার বিকেলবেলায় প্রেস ক্লাবের সামনে তারা যে প্রোগ্রাম করেছে সেখানে পিআরকে হাইলাইট করেছে। কাকে? প্রতীক। আচ্ছা, প্রতীক মোহাম্মদপুরে তাদের প্রার্থীকে হাইলাইট করছে, গুলশানে আতিকুল রহমানকে হাইলাইট করছে, তো প্রেস ক্লাবের সামনে গিয়ে বলছে যে পিআর ছাড়া চলবে না। জুলাই মাসের 29 তারিখে মেহেরপুরে একটা সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে যখন কথা বলছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল, তিনি বললেন যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। আপনি নেট সার্চ দেন, আপনি পাবেন। যদিও এই কথাগুলো বললে অনলাইনে জামাতের নেতাকর্মীদের প্রধানতম যে অস্ত্রটা, অশ্রাব্য ভাষায় গালাগালি করা, বট বাহিনী, তাদের নেতা বলছেন যে আমরা এখন থেকে ভালো হয়ে যাব, চমৎকার কতগুলো কথা বলছে, মানে কিন্তু গুণগত পরিবর্তন আমরা এখন থেকে মানুষের সাথে আগে কি ছিলেন, আগে খারাপ ছিলেন, এখন থেকে ভালো ব্যবহার করব, আমাদের কাউকে যদি কষ্ট দিয়ে থাকি ভুলে যান, মাফ করে দিবেন, ইত্যাদি ইত্যাদি। তো আপনি আওয়ামী লীগের ফ্যাসিস্ট বললে আমরা কষ্ট পাই, এই কথাগুলো আপনি শুনবেন। কিন্তু একই সাথে এটা কে বলেছে? আওয়ামী লীগ জামাতের আমির বলেছে গত বছরের শেখ হাসিনা চলে যাওয়ার পর আগস্ট মাসে তেজগাঁতে জামাতের একটা অনুষ্ঠানে তিনি বলেছেন ফ্যাসিস্ট বললে মনে কষ্ট পাই। তারা বলেছে ভারত মনে কষ্ট পায় এমন কিছু কাজ আমরা করব না। তাদের অসংখ্য নেতা আপনি গত কয়েকদিন ধরে দেখছেন ইলেকশন কমিশনে দায়িত্ব পালন করবে ভোটের সময়। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে ইসলামী ব্যাংক এবং ইবনে সিনার কেউকে দায়িত্ব পালন করতে না দেওয়া। সঙ্গে সঙ্গে জামাতের সেক্রেটারি জেনারেল বললেন যে এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। অথচ গত আগস্ট মাসে শেখ হাসিনা চলে যাওয়ার পর যখন ইসলামী ব্যাংক আবার তার পুরনো নেতৃত্বের কাছে ফিরে গেল, জামাতের আমির বলেছিলেন সন্তান মায়ের কোলে ফিরে এসেছে। আমিরও বলেছিলেন সন্তান তার মায়ের কোলে ফিরে এসেছে ওনারা এই যে জায়গাগুলোতে। সুতরাং আপনি অনেকগুলো জায়গায় উদাহরণগুলো দিতে পারবেন তাদের পলিটিক্সের যে স্ববিরোধিতাগুলো। পোশাকের স্বাধীনতার কথা বলে রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে কেন্দ্র করে যে ধরনের একটা হাইপ তুলছে, আবার পোশাকের কারণে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য নারীকে অশ্রাব্য ভাষায় গালাগালি করার যে কাজটা তাদের অসংখ্য নেতাকর্মী করেন। এই সময়কালে আপনি দেখছেন বিভিন্ন ফেসবুক আইডি, বিএনপির অনেক নেতার আইডি তারা ডিজেবল করে দিচ্ছে। অর্থাৎ যে কাজগুলো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এই কাজগুলোই করত, ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এখানে। এক, সরকার নির্বাচন করতে চায় কিনা এই ধরনের একটা প্রশ্ন করেছেন। সরকারের প্রশ্ন না, এটি হলো যে এই যে এত কিছু বলছেন তারা, অনেক কিছু বলছেন তারা, কেন এত মানে তারা বারবার কেন বলছেন যে নির্বাচন হবে? প্রথম জায়গা সরকারের মনের মধ্যে একটা দুষ্ট বুদ্ধি কাজ করছে। সরকারের কেউ কেউ যাদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যদি থাকে, নির্বাচনের মধ্য দিয়ে মন্ত্রী হওয়ার যে স্বপ্ন এদের অনেকেরই জীবনেও বাস্তবায়িত হতো না। যারা এখানে দায়িত্ব পালন করছেন তারা পাওয়ারটাকে এনজয় করছেন নানাভাবে। সুতরাং এই ধরনের আনন্দ, এই ধরনের বিলাসী জীবন, এই ধরনের বিনোদন এখান থেকে অনেকেই ফেরত যেতে চান না। এক, দ্বিতীয়ত হচ্ছে এর ভেতর থেকে বৈষয়িক কতগুলো সুবিধা আছে। আমাদের এখানে বিভিন্ন সময় পত্রপত্রিকা এসেছে, পাওয়ারটাকে যেভাবে এক্সারসাইজ করা যায় এই সময়কালে অনেকেই এসে যে ধরনের বড় বড় কথা বলছেন, দম্ভের সাথে বলছেন, এদের অনেককেই আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাদের পেছনে পেছনে ঘুর ঘুর করতে দেখেছি না? সোশ্যাল মিডিয়ায় ছবি আসছে না? বাহাউদ্দিন নাসিমের পাশে আমাদের প্রেস উইংয়ের যিনি প্রধান আছেন তার সহাস্য ছবি আমরা দেখেছি না? আমরা এই যে ঘটনাগুলো, ওই যে ক্রিকেটের যে সাকিব আল হাসান তার নির্বাচনী প্রচারণে উনি যাননি, তো এখন এই যে কথাগুলো বলছেন, পাওয়ারটা যদি না থাকতো উনি কি এই কথাগুলো বলতে পারতেন? কখনোই না। সুতরাং সেই পাওয়ারটাকে যখন আমার হাতে এসেছে, আমি যতটুকু সময় পারি এটিকে আমি কি এক্সারসাইজ করব না? এই পাওয়ারটা আমি সুফল ভোগ করব না? এক। আর শেষ কথাটা হচ্ছে
প্রশাসনের মধ্যেও খেয়াল করবেন একটা বড় অংশ চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছে যারা গত প্রায় 1.5 দশক বঞ্চিত ছিলেন। মাত্র 1 বছর সময় তারা কাজ করছেন, আরও কাজ করার সুযোগ তাদের আছে। সুতরাং যারা মাত্র 1 বছরের মধ্যে এত বছর দায়িত্ব পেলাম না, পেছনের সিটে বসেছিলাম, আজকের সামনের সিট ড্রাইভিং সিটে এসে বসার সুযোগ পেয়েছি, তারা চাইবে না যে আর একটু সময় এই ক্ষমতাটাকে উপভোগ করার জন্য? সুতরাং বিভিন্ন ধরনের খেলার মধ্য দিয়ে রাকিব, নির্বাচনের অনিশ্চয়তাটা আছে। ওনার কথার প্রসঙ্গ আনতে পারেন, কিন্তু এখানেও আমি একটু গতানুগতিকভাবেই কিছু বাক্য তুলে ধরছি। হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে দলগুলোকে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে, প্রেস সচিব শরীফুল আলম। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আরেকটি 1-11 হবে, রাশেদ খান। জুলাই সনদ ও গণভোটের মতানৈক্যে রাজপথের কর্মসূচিতে মীমাংসা হবে না। জি, আপনাকে আবারও ধন্যবাদ। দেখুন, আমাদের সামনে যে পলিটিক্যাল একটি সংকট আসতে যাচ্ছে, আপনার সবার বক্তব্যই একই কথা, ঘুরে ফিরে একই কথা আসতেছে, ওয়ান সংকট, এই সংকট সেই সংকট। মোদ্দা কথা হচ্ছে কি, সংকটটা আসলে কারা তৈরি করতেছে এবং সংকটটা কৃত্রিম কিনা সেটা দেখতে হবে। দেখুন, এখন আমাদের এই এক তো 5ই আগস্টের একটা রক্তক্ষয়ী সংঘর্ষই বলবো, সংঘর্ষের পরবর্তী সময়ে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, প্রায় 1.5 বছর হতে চললো সরকারের মেয়াদ, এবং নির্বাচনটা আসছে করে আসছে না। শেষ সময়ে যদি এখন নির্বাচনটা কোনো কারণে ভেস্তে যায় কিংবা নির্বাচনটা বানচাল করতে চায় একটা পক্ষ, যারা ক্রিম খাচ্ছে, শরীফ ভাইয়ের কথাই যেটা বলি, যারা ক্রিম খাচ্ছে এবং যারা এই ক্ষমতাটাকে উপভোগ করতেছে, এনজয় করতেছে নানাভাবে, নানা ফর্মে। তো এখন সরকারের একটা অংশ আমরা দীর্ঘদিন থেকে শুনে আসতেছিলাম যে সরকারের একটা অংশ আসলে নির্বাচনটা চায় না, পেছাতে চায়, সরকারের স্ট্রিক্সের মধ্যে একটা, বাকিরা অনেকেই নির্বাচন পেছানোর জন্য তৎপর। আর এখন দেখুন, আসলে আমাদের পলিটিক্যাল যে সমস্যাগুলো, এখন তার চেয়ে বড় কথা হচ্ছে কিছু সাংবিধানিক সংকটও সামনে এনে দাঁড় করালো। গণভোটটা আগে হবে কি না, গণভোট কখন হবে, যেখানে অনেক সংবিধান বিশেষজ্ঞ নানা ধরনের নানা মত দিয়েছেন। আমি একটু ওই প্রসঙ্গটা বলতে চাই। দেখুন, গণভোট আসলে এই সরকারকে আবার বলতেছে যে কিছু কিছু আলাপ নতুন করে আবার আসতেছে যে আসলে জুলাই সনদটাকে সংবিধানের উপর রাখতে হবে কিংবা নতুন একটা সংবিধান রচনা করতে হবে। আমি একটু থিওরিটিক্যাল আলোচনা করি। ধরেন 5ই আগস্ট থেকে 7ই আগস্ট পর্যন্ত যদি আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই যে আপনি সেটাকে বিপ্লব না হলেও বিপ্লব, জোরপূর্বক বিপ্লব দেখাতে পারতেন, কিন্তু 7 তারিখে যখন 8 তারিখে যখন আপনি বিদ্যমান এক্সিস্টিং সংবিধানের অধীনে যদি শপথ নিচ্ছেন, তারপরে আপনি সংবিধান ভায়োলেট করার কোনো রাইট নেই। এখন এই সংবিধান এই সরকারকে বৈধতা দেবে আগামী পার্লামেন্ট, রাইট, তার সংবিধান রেটিফাই করে। এবং আমাদের 150 যে ইমার্জেন্সি ক্রাইসিসের কথা বলা আছে, সেই নানাভাবে নানা ফর্মেটে দেখানো যায়। 106-এর যে একটা সুপ্রিম কোর্টের একটা স্পেশাল মতামতের ভিত্তিতে সরকার গঠন করেছে। তার পরবর্তীতে আপনি দেখুন, এই যে এখন যে গণভোটের কথা আসতেছে, যে আগে এখন কিন্তু ধরুন যে গণভোটটা আগে চাচ্ছে, কিন্তু ধরুন এই সরকার তো এখন লিগেল না, এই সরকারকে লিগেল দিতে হবে আগামী পার্লামেন্ট। এখন আগামী পার্লামেন্ট লিগেল দেওয়ার আগ পর্যন্ত আপনি কী করে একটা গণভোট আয়োজন করেন? যদিও এখন একটু এটা থেকে একটু মনে হয় লাইমলাইটটা একটু পিছনে চলে যাচ্ছে, কারণ এখন হয়তো ভোটের দিনেই হবে। কিংবা দেখুন, এখানে আসলে জামাত যে জিনিসটা চাচ্ছে, বিশেষ করে জামাতের কথা আমি উল্লেখ করি, জামাত ইলেকশনের আগে কিছু পলিটিক্যাল ডিফেক্ট সে তৈরি করতে চায় না। শুরুতে ধরেন পিআরের আলোচনাটা কিন্তু এখন বাজারে নাই বললেই চলে, লোহার হাউসে পিআরটা কথা বলতেছি আমি। তারপরে এখন দেখুন ধরুন গণভোট, এখন যদি গণভোটটা যদি সে কোনোভাবে আগে যদি জোরপূর্বক আদায় করে নিতে পারে, তাহলে সে এটা একটা রাজনৈতিক বিজয় হিসেবে দেখাবে, যেটা তার ইলেকশনও তাকে খুব একটা মাইলেজ দিবে। তারপরে ধরুন যদি ইলেকশনের দিনে যদি সে গণভোটটা আয়োজন করে কিংবা নোট অফ ডিসেন্ট ছাড়া, তো নোট অফ ডিসেন্ট ছাড়া যদি আপনি আয়োজন করে এটাকে জোরপূর্বক চাপিয়ে দেন আগামী সরকারের উপরে, আপনার সময় থেকে আমি একটু নোট অফ ডিসেন্টগুলো একটু বলতে চাই, কারণ আমি কাউকে এগুলো নিয়ে বলতে দেখি না। 7টা বিষয় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, একটা ছাড়া বাকিগুলো সবগুলো আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। একটা হচ্ছে কি, বিএনপি বলতেছে যে আপার হাউসে যে নারী সংরক্ষিতের মতোই করেই তারা পিআর করবে। তো সেটা হলে বাংলাদেশে আসলে পিআরটা দরকার পড়ে না, কারণ পিআরটা সংখ্যানুপাতিকভাবে করতে হচ্ছে, চেকিং ব্যালেন্সের জন্যই। কিন্তু পিআর নিয়ে আমার আরেকটু আপনাকে একটু হিস্ট্রি আমি বলতে চাই। ধরুন 1831 সালে বেলজিয়াম স্বাধীন হয়েছিল। তো বেলজিয়াম স্বাধীনতার পরে থেকে প্রথম থেকে তারা দ্বিকক্ষ সংসদ বিশিষ্ট, কিন্তু তাদের এই দ্বিকক্ষ পার্লামেন্টটা ফাংশনিং করতেছে না। তারপরে 1970 থেকে 1993 23 বছর ওরা শুধু ডিসকাশন করে গেছে যেটা কীভাবে আমরা এক্সিকিউট করতে পারি। তারপরে 4র্থ সংশোধনীতে ওরা বলছে যে এটা আরও কিছু সংশোধন দরকার, যেটা 1994 সালে। 2014 সালে 6ষ্ঠ সংশোধনী তারা বলেছে যে এটা আসলে ফাংশনিং করতেছে না। তো এখন তারা সিদ্ধান্ত নিয়েছে 2029 সালের মধ্যে সেটাকে ডিজলভ করে দেওয়ার জন্য। আরেকটা উদাহরণ আপনাকে আমি দিই, 1940-তে নিউজিল্যান্ড দ্বিকক্ষ বিশিষ্ট করে, 1951 তারা এটাকে বাতিল করে দেয়। তো সুতরাং একটা জিনিস আপনি ধারণা যে আপনি করবেন, কারণ হচ্ছে কি আমাদের 1972 সালের পর থেকেই আমাদের সংসদ কিন্তু এককক্ষ বিশিষ্ট,
এখন দ্বিকক্ষ বিশিষ্ট করতে চাইলে আপনি তার মৌলিক পরিবর্তন করতে চাচ্ছেন, এখন তার নেচারটা কীরকম হবে, তার রিদমটা কীরকম হবে, তার স্ট্রাকচারটা কীরকম হবে এবং তার ফাংশনিং ক্যাপাসিটি কতটুকু হবে। কারণ হচ্ছে কি, নোট অফ ডিসেন্ট দেওয়ার ক্ষেত্রে আমি আপনাকে একটু যুক্ত করি। ধরুন আমাদের যে বিদ্যমান যে অনেকগুলো ইলেকশন গেল, সেই ইলেকশনে দেখা গেছে অনেকে ধরেন 37%, 40% ভোট পেয়েও তারা 2/3 মেজরিটি পেয়ে গেছে। এখন ধরেন আপনি 40% পেলেও আপনার 2/3 মেজরিটি পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 40% পাওয়ার পরবর্তী সময়ে আপার হাউসে আপনি 100টার মধ্যে 40টা পেলেন, তখন হচ্ছে কি নিচে যারা আইন পাস করবে তাহলে উপরে প্রত্যেকটা আইন তো অফ হয়ে যাবে। সুতরাং তার কাছে কতটুকু আপনি ক্ষমতা দিতে পারবেন, কতটুকু ক্ষমতা তার কাছে থাকবে, এই জিনিসগুলো আরও অনেক ডিসকাশন ব্যাপার। আপার হাউসের সম্ভবত আইন বাতিল করার ক্ষমতা নেই না, এখনো কিন্তু এটার কার্যক্রম আমাদের সামনে উন্মোচিত হয়নি, এটা এখনো আন্ডার ডিসকাশনের মধ্যে রয়েছে। তো সুতরাং এই জাতীয় জিনিসগুলা যে আমরা অনেক এক্সপেরিমেন্ট করতে যাই, সমস্যা হচ্ছে কি যে 111-এর কথাটা বারবার কেন আসতেছে, এটা একটু ব্যাখ্যা করি। 111-এর কথাটা বারবার আসতেছে এই কারণেই, কারণ ধরেন আমি ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাক্সিমাম টাইম দিতে চাই, যদিও সরকার বলছে জুনের পর্যন্ত মেয়াদ, কিন্তু সরকার এই কথা বলেছে ফেব্রুয়ারির মধ্যে যদি ইলেকশন না হয়, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জুনের মেয়াদ কিভাবে থাকে না, সরকারের কিন্তু মানে জুলাই ঘোষণাপত্রের মেয়াদ কিন্তু জুনের 26 তারিখ পর্যন্ত রেখা আছে। এখন ফেব্রুয়ারিতে যদি মেয়াদ, যদি এটা হচ্ছে মানে থিওরিটিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালি ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ। এখন ফেব্রুয়ারি পর পর্যন্ত যদি ইলেকশনটা না হয়, তাহলে পরবর্তী সিনারিওটা আমাদের জন্য কি হবে? কারণ এই সরকারকে তো ইলেকশন দিয়ে যেতে হবে। এখন এই সরকার যদি ইলেকশন না দিয়ে যেতে পারে কোনো কারণে, আল্লাহ না করুক যদি না দিয়ে যেতে পারে, তাহলে কে আসি ইলেকশনটা করবে এবং কারা তখন এই রাষ্ট্রের দায়িত্ব নেবে? তো এই জাতীয় ঘটনাগুলো কিন্তু বারবারই বলা হচ্ছে যে কেউ বলতেছে সিভিল ওয়ার, কেউ বলছে আরেকটা 111, কেউ বলছে গৃহযুদ্ধ, কেউ বলছে আমাদের ইউক্রেনের মতো বানানো হচ্ছে। তো নানা ধরনের নানানুনির মানামত। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে কি, দেখুন এখানে যে এই জাতীয় যে এখন উত্তেজনা তৈরি হচ্ছে, আমাদের কিন্তু ভাষা প্রয়োগের ক্ষেত্রে অনেক উত্তেজনা তৈরি হচ্ছে। কেউ বলছে তাওয়ার মধ্যে গরম করা হচ্ছে, কেউ বলছে ঘিটা সোজা আঙুল না বাঁকা আঙুলে ঘি উঠাতে হবে, ঘি লাগবেই, ঘি ছাড়া হবে না। তো আবার কেউ কিন্তু এই কথা বলতেছে যে হাঙ্কি ভাঙ্কি চলবে না। এখন ধরুন হাঙ্কি ভাঙ্কি এই শব্দগুলা তো বট বাহিনীর ভাষা। তো সুতরাং একটা দলের প্রধান যদি বা সেকেন্ড ম্যান যদি কথাগুলো বলে হাঙ্কি ভাঙ্কি চলবে না, তার মানে এটাই বোঝাচ্ছে উনি হচ্ছে সে বট বাহিনীগুলোর প্রধান। সুতরাং আমাদের এগুলো থেকে এই উত্তেজনা যদি আপনি প্রশমিত না করতে পারেন, তাহলে আগামীতে কিন্তু আমাদের খুব বাজে একটা সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে। এবং তার আগ পর্যন্ত যদি আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না আসে, তাহলে কিন্তু আমাদের খুব আর একটা ব্যাড সিনারির দিকে আমাদের মুখোমুখি হতে হবে। যে আমরা ছোট একটা বিরতি নিচ্ছি, আবার আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। শরীফুজ্জামান শরীফ, আমি কিন্তু ওই প্রশ্নের উত্তর পেলাম না। আপনার মনে হচ্ছে যে নির্বাচন আমেজ শুরু হয়ে গিয়েছে? যেমন আমি যেটা বুঝতে পেরেছিলাম যে বিএনপি প্রার্থী ঘোষণা করলো। তফসিল ঘোষণার আগে বাংলাদেশে কোনো নির্বাচনের প্রার্থী ঘোষণা হয়নি, বাংলাদেশ 71 সালের পরের থেকে। 6 সালে একবার হয়েছিল, হাসিনা করছিল, শেখ হাসিনা করেছিল 2006 সালে। তাও এটা অন্য মানে প্রেক্ষাপট কিন্তু সেম মিলে যাচ্ছে, আমি বলবো এটা। এখন আমার কথা হলো যে এইটা সাধারণত আমি যতটুকু জানি যে যাতে বিএনপি বড় দল, তারা এই প্রার্থী ঘোষণা করলে নির্বাচনের মতো একটা আমেজ শুরু হবে। কিন্তু আমরা দেখলাম যে মারামারি শুরু হয়ে গেল। অলরেডি চট্টগ্রামে তো নিহতই হয়েছে, একজন প্রার্থীও গুলিবিদ্ধ হয়েছে। নির্বাচন কি মনে হচ্ছে না নির্বাচন হবে না কেমন মনে হচ্ছে? এইখানে কৌশলের জায়গায় এক একটা দল এক এক ধরনের কৌশল অবলম্বন করছে। জামাত 1 বছর আগের থেকে সারা দেশে তার প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু গত 1 বছর যারা নির্বাচনের কথা বলেছে তাদের প্রত্যেককেই তাদের নেতাকর্মীরা অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে। আপনি সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন, এটা হচ্ছে তাদের একটা কৌশল। আমার প্রার্থীরা সারা দেশ ঘুরে বেড়াবে, আমার ভোট চাইব, প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দিব, কিন্তু অন্য রাজনৈতিক দল যদি ভোটের কথা বলে তাকে গালাগালি করতে হবে, তাকে থামিয়ে দিতে হবে, বলতে হবে তুমি রয়ের এজেন্ট, তুমি সেনাপ্রধানের এজেন্ট, তুমি ভারতের এজেন্ট, তুমি ইলেকশন চাও, আমরা ডক্টর ইউনূসকে 10 বছর রাখতে চাই, 15 বছর রাখতে চাই। এক, বিএনপির যে কৌশলটা, বিএনপির কৌশলের দিক থেকে এটি ঠিক আছে। বিএনপি দেখছে তার প্রধান প্রতিপক্ষ সারা দেশে প্রার্থীদেরকে পরিচিত করার ভেতর থেকে ভোটটা জামাত কেন্দ্রিক করে ফেলছে। আর তো কেউকে দেখি না ভাই, শুধু জামাতকে দেখি, আর তো কেউকে দেখি না। এর ভেতর থেকে ক্যাম্পেইনের জায়গায় একটা বেনিফিট পাওয়া যায় আগে প্রার্থী ঘোষণা করলে। দ্বিতীয়ত, বিএনপিরও সংশয় আছে যে এই সরকারকে আসলে ভোট দিতে চায় কিনা, ইলেকশন চায় কিনা। সুতরাং সরকারের উপর একটা চাপ প্রয়োগ করার একটা সুযোগ আছে যদি আমি এই ইনিশিয়েটিভটা নিই। তৃতীয়ত হচ্ছে, প্রার্থী ঘোষণার পর যে ধরনের প্রতিক্রিয়াগুলো হয় স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গায় হয়। আমরা এর আগে দেখেছি যে ভোটের নমিনেশন সাবমিশনের আগের দিনও প্রার্থীদেরকে কাগজ ধরিয়ে দেওয়া হয়েছে, তুমি এখানকার প্রার্থী।
3 মাস 4 মাস আগে ঘোষণার করার কারণে ধাক্কাধাক্কি যতটুকু হবে এই 3-4 মাসে মোটামুটি একটা স্টেবল জায়গায় যাবে। এর ভেতর থেকে বিএনপি আর একটা কৌশল নিতে পারে, তার যে সমস্ত নেতাকর্মীরা চাঁদাবাজির থেকে শুরু করে নানা ধরনের অপরাধের সাথে যুক্ত আছে, ওই জায়গায় দলের রিপ্রেজেন্টেটিভ হিসাবে যিনি নমিনেশনটি পেয়েছেন তিনি একটা ভূমিকা রাখতে পারেন এই ধরনের বেয়াড়া বেপরোয়া কর্মীদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। বড় দল হিসাবে আমাদের এখানে খুনাখুনি টুনাখুনি শুধু এটা না, বিএনপি এইটা যখন পাওয়ারে ছিল তখনও করেছে, ইলেকশনের না তার আগেও এটি করেছে। আওয়ামী লীগ থাকলেও আওয়ামী লীগও হয়তো করতো বা করতো না, প্রশাসনের উপর নির্ভর করে। নির্বাচনের একটা আবহ আপনি বলেছেন যে কেউ পরিষ্কার করে কথা বলছে না, তবে আমি যেটা দেখতে পাচ্ছি বিএনপি যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। বিএনপির যে সাংগঠনিক ক্ষমতা আছে এই ক্ষমতা যদি জামাতের থাকতো, শেখ হাসিনা চলে যাওয়ার 6 মাসের মধ্যে জামাত যে কোনো মূল্যে 3 মাসের মধ্যে সে নির্বাচন তুলে ফেলত। কিন্তু বিএনপি একটা পরিবর্তন চায়, যেটা তারা তাদের লিটারেচারে বলছে, তাদের অন্যান্য জায়গাগুলোতে বলছে, এবং সেই কারণে বিএনপি অনেকগুলো জায়গায় কুইনাইন খেয়েও সে একটা তার গ্রহণযোগ্যতা তৈরি করতে চাচ্ছে। শেষ করে দেবো এই জায়গাটায়, আপনি দেখবেন যে বিএনপিকে টার্গেট করে সোশ্যাল মিডিয়ায় এবং জামাত সমর্থিত ইউটিউবাররা যেভাবে একজন নেতার চরিত্র হনন করছে, গালাগালি করছে, একে চাঁদাবাজ নেতা অমুককে বলছে। কিন্তু একটু আগে দেখলাম তারেক রহমান তিনি এখনও বলছেন যে ফ্যাসিবাদের বিপক্ষে আমরা যারা আছি আমাদের অনৈক্য কিন্তু ফ্যাসিস্টদেরকে ফিরিয়ে আনবে। তিনি এই মেসেজটা জামাতকে দিচ্ছেন, অর্থাৎ এখন পর্যন্ত তার বিশ্বাস আছে যে জামাত তার এই মিষ্টি কথায় সম্ভবত মানে বেয়াড়া আচরণ করবে না। তো বিএনপির এই যে কোথাও কোথাও কৌশলের এই যে দুর্বলতা, আমার কাছে মনে হয় বিএনপিকে যেভাবে কোণঠাসা করে ফেলেছে এই অবস্থায়, আপনি লন্ডন থেকে বলেন কারা কোণঠাসা করে, জামাত কোণঠাসা করে ফেলেছে। সারা দেশে জামাত যেভাবে বিএনপির নেতাদের বিরুদ্ধে লাগাতারভাবে প্রচারণা চালাচ্ছে, তাদের প্রত্যেকটা অপরাধকে যেভাবে হাইলাইট করছে, মাগুরাতে জামাতের নেতাদের জামাতের আমি এখানে একটু আরেকটু প্রশ্ন করতে চাই, আপনি কেমন বলছেন যে বিএনপির যেখানে যেখানে এই অপরাধগুলো বের হচ্ছে সেগুলো তারা করছে না, কিন্তু সেটি নো বিএনপির নেতারা অপরাধ করছে, এক শ্রেণীর কর্মীরা অপরাধ করছে, তার প্রেক্ষিতে বিএনপি সবাই না, তার প্রেক্ষিতে বিএনপি কতগুলো প্রশাসনিক রাজনৈতিক ব্যবস্থা নিচ্ছে। বিএনপির পক্ষে কিন্তু একজন কর্মীকে বহিষ্কার করে তাকে তারপরে জেলখানায় ঢুকানো সম্ভব না, সরকার জেলখানায় ঢুকাবে, কিন্তু সরকার ঢুকাচ্ছে না। কেন? বিএনপি তো এটা বলেছেও, যে বিএনপি এটা বলেছে, তারেক রহমান তার ভাষণে বলেছে কেন ঢুকাচ্ছে আমরা কারণ সরকারের ভেতরেও একটি অংশ চাচ্ছে যে এর ভেতর থেকে বিএনপিকে পাবলিকের সামনে স্টিগমাটাইজ করা যাবে। হ্যাঁ, পাবলিকের সামনে তাকে অপরাধী হিসাবে ট্রিট করো। বিএনপি মানে হচ্ছে খারাপ, বিএনপি মানে হচ্ছে আমার গরু চুরি করেছে গত কয়েকদিন আগে, দেখো সে ঘুরে বেড়াচ্ছে, তাকে ধরছে না। বিএনপি এদের কেউকে কি বলেছে যে পুলিশকে বলেছে যে ধরা যাবে না? না, সরকারের ভেতরের একটা পলিটিক্সের যে অংশটা তারা চাইছে যে এর ভেতর থেকে বিএনপিকে আস্তে আস্তে আসামি। রাকিব, শরীফুজ্জামান শরীফেরই আরেকটি কথা, সেটি হলো যে উনি বলছিলেন যে প্রচার চালাচ্ছে একটি দল এবং বলছে যে কেউ নির্বাচন চাইলেই এই আমরা সংস্কার চাই। এই এখন যে দলটি এমন বলছে, আমি ফ্যাক্ট বলছি, আমি কোনো তাদের পক্ষ নিচ্ছি, তেমনই এখন যারা নিষিদ্ধ তারা বলতেন উন্নয়নের গণতন্ত্র, ভোট না ভোটের গণতন্ত্র, মানে কোনো মিল আছে কিনা এই তাদের কথাবার্তাগুলোর মধ্যে? দেখুন, আসলে আপনি যে দুটো দলকে মিন করেছেন, একটা হচ্ছে কি জামায়াতে ইসলামী, একটা হচ্ছে আওয়ামী লীগ। দুটি দলের এক জায়গায় মিল আছে, দুটি দল হচ্ছে তার রাজনীতিটাকে ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। জামাত যেরকম মনে করে যে তারা ইসলামের, তারা হচ্ছে সবচেয়ে বড় রক্ষক এবং নামের আগেও তারা কিন্তু ইসলাম রয়েছে। যদিও আমি তাদেরকে অনেকবার প্রশ্ন করেছি যে আসলে আপনারা জামায়াতে ইসলামী বাংলাদেশ কোন ধরনের ইসলাম কায়েম করতে চান, ধরেন আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে আপনারা কী ধরনের, আপনারা একবার বলেন শরিয়া ভিত্তিক রাষ্ট্র চান, আর একবার বলেন যে শরিয়ার ভিত্তিতে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চান। তো এই টার্মগুলো তো আমাদের সামনে ক্লিয়ার হওয়া দরকার। তারপর আপনারা যদি শরিয়া ভিত্তিক রাষ্ট্র তৈরি করতে চান তাহলে হচ্ছে কী ধরনের ব্যাংকিং সিস্টেম থাকবে আমাদের, কী ধরনের অর্থনীতি সিস্টেম থাকবে আমাদের। আবার আপনারা চটকদার কথাবার্তা বলেন নারীদেরকে 5 ঘন্টা আপনারা হচ্ছে কি কর্মঘণ্টা আপনাদের নির্ধারণ করে দেবেন। তো সেগুলো আপনাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, ইসলাম ব্যাংক, ইবনে সিনা হসপিটাল, আর অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো থেকে অ্যাপ্লাই করে দেখান না। তো এখন এই জাতীয় জিনিসগুলো হচ্ছে সবগুলো আসলে কিন্তু দিন শেষে সব কিন্তু আসলে ভোট কেন্দ্রিক,
মানে ভোটে জনগণকে কীভাবে আকৃষ্ট করা যায়, জনগণকে কীভাবে ভোটের দিকে টানা যায়, নিজের ব্যালট বাক্সের দিকে টানা যায়, সেই প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু দুটি দলের মধ্যে একবারেই মিল আছে, কারণ দুটি দলই হচ্ছে কি গণহত্যা করেছে, দুটি দলই কিন্তু ফেসিবাদ আকাঙ্ক্ষা নিয়ে দুটি দলই যখন অ্যাক্টিভ থাকে, একটা নিষিদ্ধ থাকে, একটা অ্যাক্টিভ থাকে, রাইট। এবং তারা তাদেরকে জায়গাও দেয় মনে হয়, জায়গা দেয় এবং ঐতিহাসিক জায়গা দেওয়ার সুযোগ আছে। 1986-এ যখন এরশাদকে বৈধতা দেওয়ার জন্য বাম দল, বিএনপি সহ অন্যান্য দলগুলোকে ইলেকশন বয়কট করেছে, তারা কিন্তু একসাথে গিয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার প্রথমে তারা কিন্তু আন্দোলন করেছিল, 2006 সালেও একসাথে করেছে। সুতরাং মানে এই জাতীয় জিনিসগুলো তো আমাদের মানে নোট করে রাখা উচিত এবং আমাদের ইতিহাস কিন্তু এগুলো রাখা উচিত। তার এবং এগুলো কি বিএনপি প্রচার করতে পারছে এগুলা, মানে যেটি শরীফুজ্জামান শরীফ বললেন? না, বিএনপি পারছে না, কারণ হচ্ছে কি বিএনপির আসলে ন্যারেটিভের জায়গায় ন্যারেটিভ এবং বিএনপির আসলে সফট পাওয়ারটাকে আসলে বিএনপি কখনো রাজনীতিক গুরুত্ব দিচ্ছে না, পারছে না। দেখে দেখুন বিএনপি আরো কিছু জিনিস ভুল করতেছে। এখন আমার কাছে এগুলো আমি ভুল হিসেবে দেখবো। ধরুন বিএনপি 71-কে ধারণ করে, বিএনপি 90-কে ধারণ করে, বিএনপি 24-কে ধারণ করে। বিএনপি কখনো বিএনপির শাসনামলে অনেক ভুল ত্রুটি ছিল, অনেক দুর্নীতি অনেক জায়গায় ছিল, কিন্তু বিএনপির দেশের অবস্থানটা খুব ক্লিয়ার। মানে বাংলাদেশের জাতি সন্ধিক্ষণের টাইমে অবস্থানটা খুব ক্লিয়ার, কিন্তু বিএনপি সবকিছুকে ধারণ করতে চাই, এটা আমার কোনো আপত্তি নাই, আমার কোনো নোটের ডিসিশন নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ধরুন বিএনপি এই মুহূর্তে আপনি দেখুন, যখন প্রার্থী ঘোষণা করলো, প্রার্থী ঘোষণার পরে বিএনপি মনে করতেছে যে এখন আমার 24-কে আমার রাখা দরকার। কিন্তু দেখুন 24-কে রাখার জন্য সে এমন একজন ব্যক্তিকে আনলো যিনি হচ্ছে মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ, যাকে জুলাই ফাউন্ডেশনের সিইও করা হলো। তিনি সেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং জুলাইয়ের আহতরা এখনো পুনর্বাসিত হয়নি। সে জায়গা থেকে তিনি বলেছেন তিনি চাপ নিতে পারতেছেন না, তিনি পড়াশোনার জন্য তিনি সেখানে আর ফিরবেন না এবং তিনি কখন রাজনীতি ফিরবেন না, তাকে এখানে ফেরানো হলো। এখন বিএনপির কি ক্রাইসিসের দরকার ছিল যে বিএনপি মানে স্নিগ্ধের মতো একজন লোককে বিএনপি সামনে রেখে জুলাইকে হ্যাঁ বিএনপিকে স্নিগ্ধতার জালে বেড়া জালে মুগ্ধতা করা। এখন দেখুন বিএনপি কিন্তু যে সেকেন্ড শহীদ ওয়াসিমও কিন্তু বিএনপির অ্যাক্টিভ কর্মী, বিএনপি শত শত নেতাকর্মী মারা গেছে। তার চেয়ে বড় কথা হচ্ছে গত 17 বছরে বিএনপির অসংখ্য অবদান। কারণ আমি একটা কথা বারবার বলি, যদি বিএনপির মতো একটি রাজনৈতিক দল বাংলাদেশে না থাকতো তাহলে হাসিনার পতন 24শে জুলাই হতো না। কারণ কি জানেন? কারণ কি হাসিনার গোল সেট আপটা পুরো ক্ষমতার প্ল্যানটা 2061 সাল পর্যন্ত ছিল। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, মানে আমাদের এশিয়ার একটা দেশের দক্ষিণ কোরিয়া, আমি একটা উদাহরণ দিতে চাই না, আমি কম্বোডিয়ার উদাহরণ টানতে চাই। কম্বোডিয়া 1985 থেকে 2025 সাল 40 বছর ধরে একটা পরিবার হাতে ক্ষমতা কুক্ষিগত, এবং সেই ক্ষমতা দেখেন আপনি হুন সেন তার জীবদ্দশায় তার ক্ষমতার আর্মব্যান্ডটা তার ছেলে হুন মানেটের কাছে, বড় ছেলে হুন মানেটের কাছে সে ক্ষমতার হস্তান্তর করেছে। আওয়ামী লীগের খায়াসটা ছিল শেখ হাসিনার পর রেহানা অথবা পুতুলের পর তার ছেলে মেয়ে, কিন্তু একটা বিএনপির মতো একটি রাজনৈতিক দল বাংলাদেশে ছিল বলেই এই সুসংগঠিত আন্দোলনটি করা গেছে। কিন্তু বিএনপি সেটাকেও আমি মনে করছি বিএনপি সেটাও করতে পারতেছে না। এবং বিএনপি আমি একটু 10 সেকেন্ডে শেষ করতে চাই। দেখুন বিএনপি, কারণ বিএনপি কারা করে, বিএনপি কখনো এলিট লোকজন করে না, খেটে খাওয়া মানুষের দল হচ্ছে বিএনপি। কিন্তু বিএনপি সেটা করতে যে এখনকার রাজনীতি যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে বিএনপি সোশ্যাল মিডিয়াতে স্টিগমাটাইজ হচ্ছে জামাতের বট বাহিনীর কাছে, হ্যাঁ এটা বিএনপিকে আমলে নিচ্ছে না। এবং সেটা যদি বিএনপি আমলে না নেয়, বিএনপি এই ইলেকশনে ক্ষতিগ্রস্ত হবে। ইলেকশন হয় কিনা সেটা খুব সুন্দর দিকে দেখতে হবে, এবং বিএনপি ক্ষমতা আসলে ক্ষমতাটা টিকে রাখাটা খুব চ্যালেঞ্জিং হবে। শরীফুজ্জামান শরীফ, এই প্রশ্নটি আমি আসলে প্রশ্নটি শুনলে মনে হচ্ছে যে আমি মনে হয় বিএনপির প্রচারের জন্য করছি। বিএনপির প্রচার, এই যে কথাগুলো সে বললো, বিএনপি সেইভাবে প্রচারের আসলে কি যেতে পারছে কিনা? আসলে তারা সেইভাবে যেটি তারা বলছেন যে হিন্দু মুসলমান ভাই ভাই ধানের শীষে ভোট চাই, এটি একটি স্লোগান, কিন্তু এই স্লোগানের ভেতরে যা বোঝাতে চাচ্ছে সেটি কি ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে পারছে কিনা বিএনপি? ধন্যবাদ। এই জায়গাটায় বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা, এই কাজগুলো তো নেতাকর্মীরা করে, সমর্থকরা করে। আপনি খেয়াল করে দেখবেন এই যে নিউজটা, যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছেন, তার নিচে সোশ্যাল মিডিয়াতে বা নিউজের কমেন্টসে অসংখ্য হাহা দেওয়া, এবং এটিকে তাকে টার্গেট করে নানাভাবে ভারতের দালাল ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে। এই কাজটি কারা করছে আপনি খোঁজ নিয়ে দেখবেন, তাদের ওয়ালে যাবেন, গিয়ে দেখবেন প্রায় সবাই দাঁড়িপাল্লার সমর্থক, জামাতের সমর্থক। অথচ তারা যখন গোবিন্দ প্রামাণিককে তাদের ওই যে পোস্টার বয় হিসাবে নিয়ে আসে সামনে, হিন্দুদের সমাবেশ করছে ডুমুরিয়াতে গিয়ে, বিএনপি কিন্তু ওটাকে ক্রিটিক করতে পারছে, বিএনপির হয়তো অনেকে জানেই না। আপনি সোশ্যাল মিডিয়াতে যেদিন এলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেলে ডক্টর ইউনূসের সমালোচনা করেছে, এটা সয়লাভ হয়ে গেল, ভাইরাল হয়ে গেল। কিন্তু পরের দিন যখন নিউজ এলো যে মির্জা ফখরুলের তো কোনো ছেলেই নাই, ওই নিউজটা কিন্তু বিএনপির কর্মীরাও প্রচার করছে না। এবং এই যে মিডিয়াগুলোকে ব্যবহার করে বিএনপি বিরোধী, নারী বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, বাম বিরোধী, সংস্কৃতি বিরোধী, এই যে প্রোপাগান্ডা যারা চালায়,
একসময় এই গ্রুপগুলোকে বিএনপির কর্মীদের একটা বিরাট অংশ এর সঙ্গে যুক্ত ছিল, তারা প্রমোট করতো রাজনৈতিক কারণে। এখন তারা অল্টারনেটিভ কোনো স্টেশন তৈরি করতে পারে নাই। বিএনপির সোশ্যাল মিডিয়া অস্বাভাবিক দুর্বল। গত কয়েকদিন আগে দেখলাম যে আপনি এই ধরনের একটা পলিটিক্যাল পরিস্থিতিতে যে ধরনের ফাইটটা আপনাকে করতে হবে, আপনার তো চারিদিক থেকে প্রিপারেশনটা থাকতে হবে। আপনার প্রতিপক্ষ, আপনি যাই বলেন না কেন, আপনার প্রতিপক্ষ ক্রমশই শক্তি অর্জন করছে এবং তার কৌশল পরিবর্তন করছে। আপনি কি আপনার জীবনের এই সময় পর্যন্ত দেখেছেন? আমি শেষ করে দিব এই জায়গাটায়। আমেরিকার রাষ্ট্রদূত জামাত অফিসে আসছে, জামাত নেতারা তাদের সাথে বৈঠক করছেন, জামাতের আমিরের চারিপাশে তার নারী নেত্রীরা হিজাব পরে বসে মিটিং করছে। কারণটা কি? কারণটা হচ্ছে সে সারা পৃথিবীকে এক এক জায়গায় এক এক ধরনের মেসেজ দিতে চায়। তার পাবনার জন্য এক ধরনের পলিসি, তার নেত্রকোনার জন্য আরেক ধরনের পলিসি। সুনামগঞ্জে গিয়ে সে বলছে পূজা এবং রোজা মুদ্রার এপিট আর ওপিট, আবার এখানে এসে ইসকনের বিরুদ্ধে কথা বলছে। চট্টগ্রামে তাদের নেতা শাহজাহান চৌধুরী অথবা আনোয়ার শামসুল আলম তারা ইসকনের নেতাদের সাথে বৈঠক করছে। অর্থাৎ ভোটের জন্য যা যা দরকার সে করছে। তার কাউন্টার হিসাবে বিএনপি যদি এই জায়গাটায় ভোটের জন্য লড়াইটা করতে চায়, তাহলে তাকে তো এই কৌশলগুলো অসংখ্য ধন্যবাদ। আপনাকে 30 সেকেন্ড দিতে পারি যে ভোটের জন্য যা যা করছে জামাত ইসলামী, আওয়ামী লীগ এমন করতো কিনা? হ্যাঁ, ভোটের জন্য তো মানে ওরা তো এখন হচ্ছে ধরুন ওই ঘি লাগবেই। এখন ঘিটা আপনি যে করে খাইতে হবে, ঘিটা স্বাস্থ্যকর কিনা, ঘিটাকে ব্র্যান্ডের ঘি কিনা, ঘিটার মধ্যে এক্সট্রা কোলেস্টেরল আছে কিনা সেটা তারা দেখতেছে না। ঘি লাগবেই, ঘি খেতে হবে, এবং ঘি খাওয়ার পরে যে যদি হার্ট অ্যাটাক করে মারা যায় সেটার জন্য সে রাজি আছে। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, 2018 সালের একটি ঘটনা বলি আমি, যেখানে পুরোপুরি বৈরী ছিল বিএনপি জামাত, শেখ হাসিনা কারো কাছে বসবে না, সেখানে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এবং বলা যায় যদি আপনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেন, ও সেটি ছিল জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। অর্থাৎ শেখ হাসিনা বিরোধী দলীয় সবাইকে ডেকেছে এবং সেখানে নির্বাচন নিয়ে কথা হবে। আমরা সেই বৈঠক শেষে সেই বৈঠককে আমরা চিজ কেকের মধ্যে ঢুকে যেতে দেখেছি। আমাদের কোনো মিডিয়া সেই জায়গাতে নির্বাচন, জাতীয় সমস্যা নিয়ে কথা বলা উচিত, সেটির মধ্যে না গিয়ে আমরা সোশ্যাল মিডিয়া থেকে প্রচলিত কনভেনশনাল মিডিয়া সবাই আমরা কে চিজ কেক খেয়েছে, কে কেক খায়নি, কে কোথায়, অর্থাৎ পুরো ট্রল এবং টিজের মধ্যে নিয়ে গেছে। আমাদের মিডিয়াদের এই জিনিসগুলো মাথায় রাখা উচিত যে কোনটা আমরা ভিউ বিজনেসের জন্য ট্রলে যাব, টিজে যাব, আর কোনটা নিয়ে জাতীয় আলোচনা করব। যে কারণে কিন্তু সেই 2018 নির্বাচনের সেই বৈঠকটা, অন্তত বৈঠকে যে বসা হয়েছিল, তারপর যে এটা নিয়ে আলোচনা শুরু করা যেত, সেটি হয়নি। আমরা নিশ্চয়ই এই ব্যাপারে আমাদের মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করব, যা তারা যেন যোগ্যতার ভিত্তিতে মিডিয়াতে আলোচনা করে এবং আমাদের রাজনৈতিক দলগুলো সেইভাবেই ঐক্যমতে যাবে যা দেশের জন্য ভালো হয়, নির্বাচনের জন্য জাতি উন্মুখ হয়ে আছে। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ার।